আচ্ছা, আজকে একটা নতুন চ্যাপ্টার তোমাদের পড়াবো, যেটা হচ্ছে চ্যাপ্টার 24, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো তোমরা আসলে শুনে থাকবে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে আসলে অনেক ধরনের রিসার্চ হচ্ছে। তো এই এআই কোর্সে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর বেসিক কিছু জিনিস জানবো, এত ডিটেলস জানবো না, কারণ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ফুল একটা কোর্স আসলে মাস্টার্স লেভেলে পড়ানো হয়। তো সুতরাং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আসলে বিশাল, মানে একটা ডিটেলস জিনিস। আমি ওটাকে ব্রিফ আসলে তোমাদের এই চ্যাপ্টারে পড়াবো। তাহলে আমরা একটু জেনে নিই হোয়াট ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমরা তো আসলে একজন একজনের সাথে ন্যাচারালি যা বলি একজন একজন বুঝতে পারি, একজনের কোয়েশ্চেন করলে কোয়েশ্চেনটা কি আন্ডারস্ট্যান্ড করতে পারি, তারপরে আসলে এটার রিপ্লাই করতে পারি, তাই না? কিন্তু মেশিনকে কিভাবে আসলে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা বুঝাবো? তাই না? আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি এটা মেশিনকে বুঝাইতে পারলেই আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা লজিক্যাল, আমরা যে এজেন্ট তৈরি করব তাকে আসলে আমাদের মতো ন্যাচারাল একটা এজেন্ট বানাতে পারবো। তো এই ক্ষেত্রে এনএলপিটা আমরা কি বলবো? এনএলপি ইজ দ্য ডিসিপ্লিন অফ বিল্ডিং মেশিনস দ্যাট ক্যান manipulate human language or data in the way, এমন একটা ওয়েতে সে ম্যানিপুলেট করে, that is written, spoken and organized। আমরা যেভাবে লিখি, আমরা যেভাবে কথা বলি, কিভাবে আমরা আসলে অর্গানাইজ করি, এই জিনিসগুলা মেশিনও কি করতে পারে, মানে এমন একটা ডিসিপ্লিনের মাধ্যমে মেশিনে বিল্ড আপ হয়। তো NLP is about making computers understand and work with human language like how we speak or write। ঠিক আছে? তো আসলে আমরা এনএলপিটা আসলে কেন দরকার? এনএলপি মাধ্যমে আসলে আমরা আসলে কমিউনিকেট করতে পারি উইথ হিউম্যানস ইউজিং, মানে মেশিন হিউম্যানের সাথে কমিউনিকেট করতে পারে ইউজিং স্পিচ অর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এখন একটা হচ্ছে স্পিচের মাধ্যমে মানুষজন একজন একজনের সাথে কমিউনিকেট করতে পারে, মানুষ মেশিনের সাথে কমিউনিকেট করতে পারে, আর একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, রেদার দেন ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজটা কি ছিল? আমরা যে আগের চ্যাপ্টার গুলোতে পড়ছি, প্রপোজিশনাল লজিক, ফার্স্ট অর্ডার লজিক, হ্যাঁ, ফার্স্ট অর্ডার প্রেডিকেট ক্যালকুলাস, এগুলাকে বলা হয় ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এগুলা ফর্মালি ডিফাইন করা হয়। আর আমরা ন্যাচারালি যে কথাবার্তা বলি এগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো কমিউনিকেশনের জন্য দরকার পড়ে 2 নম্বর হচ্ছে টু লার্ন দ্য এজেন্ট, রাইটিং এ লট অফ নলেজ ইউজিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে টু অ্যাডভান্স দ্য সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজেস এবং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজ। তো সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি ইউজ করা হয়? দ্য টুলস অফ এআই ইন কনজাংশন উইথ লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে, কগনিটিভ সাইকোলজি অ্যান্ড নিউরোসায়েন্স। আছে, এর মানে কমিউনিকেশনের জন্য, লার্ন করার জন্য এবং সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর দরকার পড়ে ফর কম্পিউটার্স আর মেশিনস। আচ্ছা, এখন আসো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যেটা বলতেছি যে মেইন জিনিসটা হচ্ছে কমিউনিকেট, লার্ন এন্ড আন্ডারস্ট্যান্ডিং, তাই না? তো আহ, আমরা এটার জন্য আসলে ল্যাঙ্গুয়েজ মডেল লাগে। আচ্ছা, এর আগে আমরা একটু দেখে নিই যে প্রবলেমস অফ এনএলপি। এনএলপি কি কি প্রবলেম হতে পারে প্রসেসিং করতে গিয়ে? তো ল্যাঙ্গুয়েজ জাজমেন্টস ভেরি ফ্রম পারসন টু পারসন এন্ড টাইম টু টাইম, তাই না? এক এক পারসন এক একটা ল্যাঙ্গুয়েজকে এক এক ভাবে সে মিনিং নেয়, ঠিক আছে? এবং কোনো একটা সেন্টেন্স দেখা যাবে যে একটা টাইমে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু অন্য টাইমে এটার মিনিংটা টোটালি উল্টা হয়ে যায়। তো এগুলো হচ্ছে একটা মেইন প্রবলেম। আরেকটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাম্বিগুয়াস। হ্যাঁ, প্রায় সময় দেখা যায় যে আসলে একই সেন্টেন্স যদি পার্স করি, দেখা যায় যে দুই রকম ডিফারেন্ট পার্সিং এর জন্য 2 রকম মিনিং হয়ে যায় সেম সেন্টেন্স। দা ম্যাপিং ফ্রম সিম্বলস টু অবজেক্টস, ঠিক আছে, ইজ নট ফর্মালি ডিফাইন্ড, যেটা আসলে আমরা প্রেডিকেট লজিকে দেখি বা ফার্স্ট অর্ডার লজিকে দেখি।
তো এটা আসলে ওয়েল ডিফাইন্ড না ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তাইলে আমরা কি বলতে পারি যে এখন একটা ল্যাঙ্গুয়েজ কে প্রসেস করতে গেলে ল্যাঙ্গুয়েজ মডেল লাগে। তো a language model is defined as a probability distribution describing the likelihood of any string, তাই না? এর মানে আমি একটা সেন্টেন্স বললাম, সেন্টেন্সের মধ্যে অনেকগুলা ওয়ার্ড থাকবে। তো আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ থাকতে হবে। আর যদি এদের মধ্যে কোনো রিলেশন না থাকে আমরা এটাকে ন্যাচারাল বলবো না। ফর এক্সাম্পল, এখানে যদি বলি ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, তাই না? ডু আই, এর মানে আই এর আগে ডু আসছে, এর মানে আই এর সাথে ডু এর একটা রিলেশন আছে, ডেয়ার এর সাথে আই এবং ডু এর রিলেশন আছে, মানে পরের ওয়ার্ড যেগুলো আসতেছে তখন ফিউচার ওয়ার্ড তো আমাদের কাছে নাই, তাই না? যখন একটা ওয়ার্ড আমরা বলে ফেলবো তখন আমরা দেখবো যে এর পরের ওয়ার্ডটা যখন বলতেছি এর আগের ওয়ার্ডের সাথে তার রিলেশনশিপ আছে কিনা, তাই না? হ্যাজ রিজনেবল প্রবাবিলিটি এজ এ স্ট্রিং অফ দা ইংলিশ, মানে এটা একটা ইংলিশ স্ট্রিং আমরা এটা বলতে পারি, ঠিক আছে? এবং দিস ইজ রিজনেবল স্ট্রিং। কিন্তু আমরা যদি বলি উল্টা ভাবে, ইউনিভার্স দেয়ার দা আই ডিস্টার্ব ডু, তাই না? তো এরকম যদি একটা স্ট্রিং বলা হয়, যদিও এটা ইংলিশ স্ট্রিং, বাট দিস ইজ নট রিজনেবল, দিস ইজ এক্সট্রিমলি আনলাইকলি সেন্টেন্স। তো আমরা এটাকে কখনোই আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না। যদিও এখানে ইংলিশ ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড অর্গানাইজ আছে, কিন্তু বাট দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন দা ওয়ার্ডস, ঠিক আছে? তো তাইলে ল্যাঙ্গুয়েজ মডেল কি ডিফাইন করে যে probability distribution describing the likelihood of any string, তাই না? লাইকলিহুড মানে একটার সাথে আরেকটার রিলেশন আছে কিনা বা সিমিলারিটি আছে কিনা। আচ্ছা, উইথ এ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা কি করতে পারি? উই ক্যান প্রেডিক্ট হোয়াট ওয়ার্ডস আর লাইকলি টু কাম নেক্সট ইন এ টেক্সট টু কমপ্লিট দ্য মেসেজ, তাই না? আমরা একটা একটা করে ওয়ার্ড বলতে থাকলাম, তাই না? এখন আমরা এটা বারবার আসলে জাজ করলাম যে আমি যে এখন ওয়ার্ডটা বললাম এটা আগেরটার সাথে রিলেশনশিপ আছে কিনা, অথবা আগের আরো দুইটার সাথে রিলেশনশিপ আছে কিনা, অথবা আগের আরো তিনটার সাথে রিলেশনশিপ আছে কিনা। এই যে একটা জাজমেন্টের মাধ্যমে যাচ্ছি, তাতে কি হয়, এক সময় ফিউচারটা প্রেডিক্ট করা যায়। তো আমি এখন মেসেজটা কমপ্লিট করতে চাচ্ছি, এখন নেক্সট ওয়ার্ডটা আমার জানা নাই, তাই না? তাইলে এই আগের ওয়ার্ড গুলার রিলেশনশিপ থেকে ফিউচার ওয়ার্ডটাকে প্রেডিক্ট করা যায় টু কমপ্লিট এ মেসেজ। আচ্ছা, আরেকটা হতে পারে কম্পিউট হুইচ অল্টারেশনস টু দ্য টেক্সট উড মেক ইট মোর প্রবাবেবল সাজেস্টিং স্পেলিং অর গ্রামার কারেকশনস, ঠিক আছে? মানে কি কি চেঞ্জের কারণে একটা ওয়ার্ড নেক্সটে আসতে পারে মোস্ট প্রবাবেবল, এই সাজেশন গুলো আমাদের কাছে আসতে পারে। যেমন আমরা এমএস ওয়ার্ডে বা আমরা বিভিন্ন ইমেইলে যখন কোনো কিছু টাইপ করি তখন আমাদের কাছে কিন্তু এই সাজেশন গুলো আসে। এটা আমরা অলরেডি দেখতেছি, এটা হচ্ছে এনএলপির কাজ। কম্পিউট দ্য মোস্ট প্রবাবেবল ট্রান্সলেশন অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে ট্রান্সলেশন করতে গেলে তার ট্রান্সলেশনের অনেকগুলো অল্টারনেটিভ থাকে। তো এই অল্টারনেটিভের মধ্যে কোনটার প্রবাবিলিটি হাইয়েস্ট এটাকে কম্পিউট করতে পারে ইউজিং এনি ল্যাঙ্গুয়েজ মডেল। তাহলে আমরা কি জানি? ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেসক্রাইবিং দ্য লাইকলিহুড অফ এনি স্ট্রিং, তাই না? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মডেল যদি আমরা জেনে থাকি, আচ্ছা, তো এর মধ্যে আমরা একটা স্পেসিফিক মডেল জানবো, এনগ্রাম ওয়ার্ড মডেল, ঠিক আছে? এন গ্রাম, এখানে এন এর জায়গায় যদি 1 হয় তাহলে 1 গ্রাম, 2 যদি হয় 2 গ্রাম আর বাইগ্রাম বলা হয়, যদি 3 হয় তাহলে 3 গ্রাম আর ট্রাইগ্রাম বলা হয়। তো এরকম এন সংখ্যক যদি ওয়ার্ড পিছনে থাকে তাহলে এটাকে বলবো এন গ্রাম। তো এন গ্রাম ওয়ার্ড মডেলকে কিভাবে ডিফাইন করা হয়? ইন ন্যাচারাল ইচ ওয়ার্ড ইজ ডিপেন্ডেন্ট অন প্রিভিয়াস ওয়ার্ড,
তাই না? ন্যাচারালি আমাদের ধরে নেই যে এটাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হবে যখন পরের ওয়ার্ডটা প্রিভিয়াস ওয়ার্ডের উপর ডিপেন্ডেন্ট। এটার উপর বেস করে একটা ফর্মুলা এখানে দেওয়া হয়েছে যে প্রবাবিলিটি অফ এনি ওয়ার্ড, হতে পারে ওয়ার্ড W1, W2 আপ টু WN, তাই না? এর মানে দ্যাট মিনস যে প্রজেকশন, তাই না? প্রজেকশন দ্বারা কি বোঝায়? এটা আসলে মাল্টিপ্লিকেশন এখানে, মানে পি অফ আই, হ্যাঁ, এখানে যদি সামেশন হতো তাহলে সাম হতো, এখানে তাহলে এটা কিন্তু প্রজেকশনটা মিন করে এখানে মাল্টিপ্লিকেশন। এর মানে প্রবাবিলিটি অফ ডাব্লিউ জে, এই ডাব্লিউ জে এই ওয়ার্ডের প্রবাবিলিটি গিভেন তার প্রিভিয়াস ওয়ার্ড, ঠিক আছে? গিভেন প্রিভিয়াস ওয়ার্ড, এর মানে when j is 1, তাহলে আমরা কি বলি যে 1, আর এটা ডাব্লিউ অফ 1 যে ইকুয়ালস টু 1 মানে হচ্ছে 0, এর মানে হচ্ছে জাস্ট যে ইমিডিয়েট আগের ওয়ার্ডের প্রবাবিলিটি আমাদের জানা আছে। এখন এটা থেকে ডাব্লিউ যেটাকে আসলে প্রবাবিলিটি কম্পিউট করা হবে, তারপরে ডাব্লিউ জে প্লাস 1, তাই না? যে মান যখন 2 হবে তখন ডাব্লিউ 2 মানে 2 নাম্বার ওয়ার্ডের প্রবাবিলিটি কাউন্ট হবে, 3 নাম্বার ওয়ার্ডের প্রবাবিলিটি কাউন্ট হবে, 4 নাম্বার ওয়ার্ডের প্রবাবিলিটি কাউন্ট হবে, এভাবে n তম ওয়ার্ডের প্রবাবিলিটি কাউন্ট হয়ে প্রত্যেকটার মাল্টিপ্লিকেশনের আউটপুট হবে টোটাল সেন্টেন্সের প্রবাবিলিটি। টোটাল সেন্টেন্সটা কিভাবে ডিফাইন করছে? প্রবাবিলিটি অফ টোটাল একটা সেন্টেন্সের মধ্যে যদি W1 থেকে WN, তাই না, W অফ 1 to N মানে কি, একটা সেন্টেন্সে যদি n সংখ্যক ওয়ার্ড থাকে এবং এটাকে আমরা যদি নাম্বারিং করি 1 to n, তাইলে W1 ইন্ডিকেট করে ফার্স্ট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স, W2 ইন্ডিকেট করে সেকেন্ড ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স, এন্ড WN ইন্ডিকেট করে n তম মানে লাস্ট সেন্টেন্স অফ দ্য লাস্ট ওয়ার্ড in that sentence. তাইলে probability of the total sentence is equals to multiplication of probability of each word given the previous word এর মাল্টিপ্লিকেশন, আউটপুটটা হচ্ছে টোটাল সেন্টেন্সের প্রবাবিলিটি। বুঝা গেছে কিনা? তো এনগ্রাম মডেলের মেইন ফর্মুলাই হচ্ছে এটা, যে একটা সেন্টেন্সের টোটাল প্রবাবিলিটি সে বের করবে তার প্রতিটা ওয়ার্ডের প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন। আচ্ছা, it captures all possible interconnections between the words, ঠিক আছে? এই এনগ্রাম মডেল কি করে? ক্যাপচার্স অল পসিবল ইন্টারেকশন বিটুইন দ্য ওয়ার্ডস। কিন্তু একটা সমস্যা আছে, বাট উইথ এ ভোকাবুলারি অফ 1 মিলিয়ন ওয়ার্ডস, সরি 1 মিলিয়ন না, এখানে 1 লাখ, তাই না? 1 লাখ ওয়ার্ডস, a sentence of length 40, একটা সেন্টেন্সে যদি 40টা ওয়ার্ড থাকে, this model would have 10 to the power 200 parameters to estimate. So এই প্রবলেমটা ফেস করার জন্য মার্কআপ চেইন মডেল that considers only the dependence between n adjacent words known as n-gram model, উনি মার্কআপ চেইন মডেল কি করতেছে যে n adjacent ওয়ার্ড কে শুধু সে কনসিডার করতেছে। সো উনি এটাকে নাম দিল n-gram মডেল উইথ স্পেশাল কেস। হ্যাঁ, হতে পারে এটা ইউনিগ্রাম, যদি 1 ইউনিগ্রাম হতে পারে, বাইগ্রাম হতে পারে, যদি 2 গ্রাম হয় ট্রাইগ্রাম হতে পারে। তাইলে উনি এটা বলল যে এটা হতে পারে যে প্রবাবিলিটি অফ ডাব্লিউ জে গিভেন W1 J - 1, ঠিক আছে? তার আগের সবগুলো ওয়ার্ড দেওয়া আছে। তো এই ডাব্লিউ জে এর প্রবাবিলিটি কত? ঠিক এরকম এটা ইজ ইকুইভ্যালেন্ট হবে ডাব্লিউ জে দেওয়া আছে তারপরে সবগুলো ওয়ার্ডের প্রবাবিলিটি, সরি ডাব্লিউ তার সবগুলো পরের ওয়ার্ডের প্রবাবিলিটি দেওয়া আছে, এখন ডাব্লিউ জে এর প্রবাবিলিটি কি হবে? সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু লাইক দিস। আচ্ছা, n-gram model works well for classifying newspaper sections, spam detection, sentiment analysis. আচ্ছা, এখানে স্প্যাম ডিটেকশন হবে না,
সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এখানে আবার স্পাম চলে আসছে, আমি একটু জাস্ট এটাকে এডিট করে নিই। সেন্টিমেন্ট অ্যানালাইসিস, তারপরে হচ্ছে অথর এট্রিবিউশন। অথর এট্রিবিউশন মানে হচ্ছে একজন অথর কি ধরনের রাইটার হতে পারে, তার ডেজিগনেশন কি হতে পারে, এইগুলো হচ্ছে অথরের এট্রিবিউট ভ্যালু গুলা। এই অথরের এট্রিবিউশনটাও ডিটারমিন করা যায় এনগ্রাম মডেল দিয়ে। আচ্ছা, parts of speech tagging is an important task in natural language processing. দেখবা parts of speech tagging নিয়ে অনেক বড় বড় রিসার্চ হয়। তো আমরা দেখি parts of speech taggingটা কি। ট্যাগ গুলা হচ্ছে একটা স্পেসিফিক টেকনিক্যাল টার্ম ডিফাইন করে দেওয়া হয় এগেনস্ট ইচ ওয়ার্ড অর টাইপ অফ ওয়ার্ড। যেমন ধরো আমার যদি ওয়ার্ড এন্ড হয়, তাইলে পার্টস অফ স্পিচ ট্যাগিং এ এন এর পাশে আসবে সিসি। সিসি মানে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি 3 হয় তাকে দিস ইজ কল কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। যদি ডি আসে তাহলে দিস ইজ ডিটারমিনার ডিটি। ঠিক এরকম দেয়ার যদি থাকে দিস ইজ এক্সিস্টেন্সিয়াল দেয়ার, ইএক্স, তাই না। এগুলো হচ্ছে ট্যাগ এবং এগুলো হচ্ছে করেসপন্ডিং ওয়ার্ড। শুধু এক্স্যাক্টলি এই ওয়ার্ড না, এই টাইপের কোন ওয়ার্ড আসলে তাদের ট্যাগ কেমন হবে, এরকম 45টা ট্যাগ এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। একটা কর্পাস আসলে বিল্ড আপ করা হয়েছে কত জানি 100 মিলিয়ন ওয়ার্ডস নিয়ে। ওই কর্পাসের নামটা হচ্ছে পেন ট্রি ব্যাংক কর্পাস। এই পেন ট্রি ব্যাংক কর্পাসে প্রত্যেকটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ ট্যাগিং করা হয়েছে এবং ওই পার্টস অফ স্পিচের ক্যাটাগরি হচ্ছে 45। এখানে 45টা আসলে ট্যাগ আছে। আচ্ছা, তো কি পার্টস অফ স্পিচ ট্যাগিং এর কাজটা কি? প্রত্যেকটা ওয়ার্ডের এগেইনস্টে ট্যাগ বসানো। The task of assigning a part of speech to each word in a sentence is called parts of speech tagging. যেমন ধরো from, from হচ্ছে from the start it look a person with great qualities to succeed. এই ওয়ার্ডটাকে যখন পার্টস অফ স্পিচ ট্যাগিং করা হবে, নিচের লাইনটা আউটপুট হিসাবে আসবে। তো যখন একটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ ট্যাগিং করা হয়, তখন আমরা আসলে টেকনিক্যাল টার্মে চলে গেলাম। তখন এই পার্টস অফ স্পিচ ট্যাগিং থেকে করেসপন্ডিং আউটপুটটা আসবে। তো এখানে আমরা কি বলি যে ফ্রম, দেখো ফ্রম সে এই 4 থেকে নিল। হ্যাঁ, ফ্রমটা কি হবে? ইন। ইন মানে হচ্ছে প্রিপোজিশন, তাই না। তারপর হচ্ছে দি হচ্ছে ডিটারমিনেন্ট, তারপরে হচ্ছে স্টার্ট হচ্ছে এনএন মানে হচ্ছে নাউন, সিঙ্গুলার সিঙ্গুলার নাউন। ইট মানে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাই না। পিআরপি পসেসিভ প্রোনাউন, সরি পসেসিভ প্রোনাউন। টুক হচ্ছে ভার্ব, এ হচ্ছে ডিটারমিনেন্ট। তো দিস ইজ পার্সন মানে হচ্ছে নাউন, উইথ হচ্ছে ইন মানে হচ্ছে এটাকে বলা হয় প্রিপোজিশন। তারপরে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে কোয়ালিটিজ হচ্ছে এনএনএস। এনএনএসটা কি ঠিক আসলে আমাদের এক্স্যাক্টলি আসলে সবগুলা এনএনএস হচ্ছে প্লুরাল নাউন। সরি, এনএনএস হচ্ছে প্লুরাল নাউন। টু কে টু হিসাবে রাখা হয়েছে আর সাকসিড কে ভার্ব হিসাবে রাখা হয়েছে। তো এই প্রত্যেকটা ওয়ার্ডের এগেনস্টে যখন টেক্সট সেট আপ করে দেওয়া হলো, তখন আমরা বলবো যে দিস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইজ কনভার্টেড টু এ টেকনিক্যাল ফর্ম ফর ফার্দার প্রসেসিং। হ্যাঁ, তো ওয়ান কমন মডেল ফর পার্টস অফ স্পিচ ট্যাগিং ইজ এইচএমএম, যাকে বলা হয় হিডেন মার্কভ মডেল, ঠিক আছে। তো হিডেন মার্কভ মডেল এর টা কিভাবে আসলে কাজ করে, তো আমরা একটা যদি এক্সাম্পল এখানে বলি, দি এভিডেন্স consisted of observations of a person carrying an umbrella or not, তাই না। তাইলে এক্ষেত্রে এভিডেন্সটা কি? একটা পার্সন আমব্রেলা ক্যারি করতেছে কি করতেছে না। তো এন্ড হিডেন স্টেট কি থাকবে এখানে?
ওয়াজ রেইন অর নট ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড, ঠিক আছে? তো একজন এজেন্ট সে বলবে একটা পার্সন আমব্রেলা ক্যারি করছে কিনা, কিন্তু হিডেন স্টেটে ইনফরমেশন দেওয়া থাকবে যে ইট ইজ রেনিং অর নট। যদি রেনিং হয়ে থাকে তাহলে ওই যে ব্যাক এন্ডের যে লজিক গুলা এটাকে বলা হয় হিডেন স্টেট। তো সেজন্য এটাকে বলা হচ্ছে হিডেন মার্কভ মডেল। সে ফ্রন্ট এন্ডে একটা জিনিস দেখাবে, ব্যাক এন্ডে সে আরেকটা লজিক চিন্তা করবে। আচ্ছা, তাইলে পার্টস অফ স্পিচ ট্যাগিংটা মেইনলি করা হয় হিডেন মার্কভ মডেল দিয়ে। তো হিডেন মার্কভ মডেল কিভাবে পার্টস অফ স্পিচ ট্যাগিং করে? দি এভিডেন্স ইন দিস কেস ইজ দ্য সিকোয়েন্স অফ ওয়ার্ডস and the hidden states are lexical categories C of 1 to n and sequence of words হচ্ছে W of 1 to n, তাই না? তো এখন আসো যে HMM-টা আসলে সব ক্ষেত্রে এত বেশি ইফেক্টিভ না, যদি তাতে আসলে এরপরও এটা এত পপুলার কেন? কারণ ভিটারবি অ্যালগোরিদম এখানে ইউজ করা হয়। আর তো ভিটারবি অ্যালগোরিদম হচ্ছে দা বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস কোর্স। এটা আসলে মাস্টার্স লেভেলে আমরা পড়ে আসছি যদিও ভিটারবি অ্যালগোরিদম, কিন্তু এখানে আসলে ডিটেলস তোমাদের এই বইয়ের মধ্যে নাই, সেজন্য আমি পড়ালাম না। তোমরা আসলে মাস্টার্স লেভেলে এগুলো শিখবে। ভিটারবি অ্যালগোরিদম ইউটিলাইজ করে যেমন ধরো একটা ওয়ার্ড, হ্যাঁ W1, হ্যাঁ W1 এর এগেনস্টে C1 বসাইতে হবে। এখন W1 এর এগেনস্টে শুধু কি C1, অনেকগুলো অল্টারনেটিভ অ্যাভেলেবল। এখন ওই অল্টারনেটিভ গুলোর মধ্যে ডিস্টেন্সটা বের করা হয় ভিটারবি অ্যালগোরিদম দিয়ে, এবং শর্টেস্ট ডিস্টেন্স যে লেক্সিক্যাল ক্যাটাগরির আছে ওইটাকেই ওই ওয়ার্ডের এগেনস্টে ট্যাগ হিসাবে বসাই দেওয়া হয়। তো যেহেতু হিডেন মার্কআপ মডেলে ভিটারবি অ্যালগোরিদম ইউজ করা হয়, সো এটা এখন আসলে ইফেক্টিভ আছে এবং তার একুরেসি 97% ইউজুয়ালি। আসলে HMM এর চাইতে আরো আসলে অনেক স্ট্রং অ্যালগোরিদম আছে পার্টস অফ স্পিচ ট্যাগিং এর জন্য, কিন্তু এরপরও এখন আসলে HMM-টা এখনো আসলে ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, কারণ তার একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে সে ভিটারবি অ্যালগোরিদম ইউজ করে, ঠিক আছে? ভিটারবি অ্যালগোরিদম ইউজ করে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স। আচ্ছা, টু ক্রিয়েট an HMM ফর পার্টস অফ স্পিচ ট্যাগিং উই নিড একটা হচ্ছে ট্রানজিশন মডেল আর একটা হচ্ছে সেন্সর মডেল। ট্রানজিশন মডেলটা কি? যে একটা ট্যাগ মনে করো CT-1 বের করে ফেলা হয়েছে, এখন আমরা চাচ্ছি CT-টা বের করতে। এর মানে প্রবাবিলিটি অফ CT গিভেন CT-1, এর মানে প্রবাবিলিটি অফ CT ইকুয়ালস টু VB মানে ভার্ব বসানো, আর CT- যেখানে CT- ইকুয়ালস টু মডেল, তাই না? এমডিটা কি জিনিস এখানে আসলে? মডেল ভার্ব মানে, হ্যাঁ এমডি হচ্ছে মডেল, হ্যাঁ শুড উড এগুলা। তাহলে CT-1 হচ্ছে মডেল ইউজ করা হয়েছে, তাইলে সিটি এর প্রবাবিলিটি ভিভি হওয়ার পসিবিলিটি কত? তো এখানে আসলে দেখা গেল যে হ্যাঁ সিটির ভিভিও হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, শুধুমাত্র সিটি ইকুয়ালস টু ভিভি এর প্রবাবিলিটি 0.8। দ্যাট মিনস গিভেন এ মডেল ভার্ব যদি থাকে উড শুড এগুলা, দা এক্সপেক্টেড ফলোইং ওয়ার্ড মানে নেক্সট ওয়ার্ডটা টু বি এ ভার্ব সাচ এস থিং উইথ প্রবাবিলিটি 8, মানে 80% অফ দ্য টাইম এক্ষেত্রে এই ভার্ব আসার সম্ভাবনা বেশি। আগে যদি মডেল থেকে থাকে, আগের ওয়ার্ডটা যদি মডেল থেকে থাকে পার্টস অফ স্পিচ ট্যাগিং এ, তাহলে পরের ওয়ার্ডটা ভার্ব হিসাবে আসার প্রবাবিলিটি 80% অফ দ্য টাইম। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য কল দ্য ট্রানজিশন মডেল। তাহলে এই ক্ষেত্রে একটা স্টেট থেকে আর একটা স্টেটে ট্রানজিশন ঘটবে। আচ্ছা, আর একটা হচ্ছে সেন্সর মডেল। তো সেন্সর মডেল কি? সে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন ঘটবে, তাহলে তো যে ওয়ার্ডটার জন্য সে আসলে ওই সিটিটা বসাইলো, দ্যাট মিনস ট্যাগটা বসাইলো, তার ওয়ার্ডটা কি হতে পারে, তাই না?
তো এটাকে বলা হয় সেন্সর মডেল। এর মানে প্রবাবিলিটি অফ ডাব্লিউটি গিভেন সিটি, কারণ সিটি তো আগের স্টেজে ট্রানজিশন মডেল আমরা বের করে ফেলছি। তো সিটিটা যদি এমডি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে WT হওয়ার equal to would হওয়ার possibility 0.1. That means choosing a model verb, we will choose would 10% of the time. ঠিক আছে? এবং দেখা গেল যে এই 0.1 প্রবাবিলিটির চাইতে বেশি প্রবাবিলিটি আর কোনো কিছুতেই আসে না, তাহলে এক্ষেত্রে দিস ইজ দ্য হাইয়েস্ট প্রবাবিলিটি। সো এক্ষেত্রে সেন্সর মডেলটা কাজ করবে। তো আমরা HMM-টার ডিটেলস, এত ডিটেলস ভিতরে যাব না, কারণ এই এই কোর্সে আসলে এই জিনিসটা ডিটেলস পড়ানো হয়নি। তোমরা যখন NLP কে টোটালি আলাদা একটা কোর্স হিসেবে পড়বে তখন এই অ্যালগরিদম গুলো তোমাদের ডিটেলস জানতে হবে। তো আপাতত আমরা এইটুকুই জানলাম যে একটা HMM ফর পার্টস অফ স্পিচ টেকিং এর জন্য দুইটা স্টেট লাগে, একটা হচ্ছে ট্রানজিশন মডেল আর একটা হচ্ছে সেন্সর মডেল। এবং ট্রানজিশন মডেলটা কিভাবে কাজ করে, সেন্সর মডেলটা কিভাবে কাজ করে, এটা আমি আসলে দেখালাম তোমাদের। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে HMM-টার উইকনেসটা কি। তো এভরিথিং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ আর এক্সপ্রেসড ইন টার্মস অফ দ্য ট্রানজিশন এন্ড সেন্সর মডেল। ট্রানজিশন এবং সেন্সর মডেল দিয়ে আসলে কাজ করা হয়, কিন্তু for long range dependencies can be problematic. Sometimes need help understanding the context of a word in a sentence entirely. মানে একটা সেন্টেন্সের কনটেক্সটটা আসলে অনেক ক্ষেত্রে বোঝার দরকার পড়ে, যেটা HMM মডেলের মধ্যে এই ধরনের কোনো ইনফরমেশন ইনপুট করা যায় না। তো এই প্রবলেমটা, HMM এর এই প্রবলেমটা সলভ করা যায় লজিস্টিক রিগ্রেশন দিয়ে। তো এবং লজিস্টিক রিগ্রেশন কিন্তু একটা মেশিন লার্নিং মডেল অ্যালগোরিদম, মেশিন লার্নিং এর অ্যালগোরিদম একটা, যেটা প্রোভাইড করে হায়ার অ্যাকিউরেসি ফর পার্টস অফ স্পিচ টেকিং। তাহলে আমরা কি জানলাম? পার্টস অফ স্পিচ টেকিং এর জন্য HMM মডেল ইউজ করা হয়, হিডেন মার্কভ মডেল ইউজ করা হয়, আর একটা হতে পারে লজিস্টিক রিগ্রেশন ইউটিলাইজ করা হয় টু ইমপ্রুভ দ্য অ্যাকিউরেসি। আচ্ছা, এখন আসো পার্টস অফ স্পিচ টেকিং এর জন্য আমাদের আসলে গ্রামার, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য বিশেষ করে আসলে আমাদের গ্রামার জানতে হবে, তাই না? গ্রামার ইজ এ সেট অফ রুলস, আমরা জানি, দ্যাট ডিফাইন্স দ্য ট্রি স্ট্রাকচার অফ দ্য অ্যালাইবল ফ্রেজেস। আমরা ছোটবেলায় তো গ্রামারের আসলে সংজ্ঞা শিখে আসছি। ল্যাঙ্গুয়েজও তো আমরা জানি, তাই না? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সেট অফ সেন্টেন্সেস দ্যাট ফলো গ্রামার রুলস, তাই না? দেখছো, আমরা ছোটবেলায় এক ধরনের গ্রামারের ডেফিনিশন শিখছি, এখন দেখতেছি আরেক ধরনের ডেফিনিশন। তো এই ডেফিনেশন গুলো আমরা দেখতেছি টু ইন দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ লার্নিং এজেন্ট, তাই না? তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস ডু নট ওয়ার্ক এক্স্যাক্টলি লাইক ফর্মাল ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ফার্স্ট অর্ডার লজিক, তাই না? ফার্স্ট অর্ডার লজিক তো আমরা আসলে অন্যভাবে একটা সেন্টেন্সকে একদম ছোট করে সিম্বলে কনভার্ট করে নিই, অথবা প্রেডিকেট সিম্বলে কনভার্ট করে নিই, কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ভাবে আসলে কনভার্ট করলে চলবে না, এবং এটা ওইভাবে কাজও করবে না। তো আমরা একটা নতুন একটা টার্ম শিখি, প্রবাবিলিস্টিক কনটেক্সট ফ্রি গ্রামার, তাই না? এটা কি জিনিস? অ্যাসাইনস এ প্রবাবিলিটি টু ইচ স্ট্রিং, প্রত্যেকটা স্ট্রিং এ সে প্রবাবিলিটি অ্যাসাইন করে দেয়। এন্ড কনটেক্সট ফ্রি মিনস দ্যাট এনি রুল ক্যান বি ইউজড ইন এনি কনটেক্সট, ঠিক আছে? তাইলে the rules for a noun phrase at the beginning of the sentence are same for the, মানে noun phrase যদি একটা সেন্টেন্সের বিগিনিং এ ইউজ হয় এবং ওই noun phrase যদি একটা সেন্টেন্সের লাস্টের দিকে ইউজ হয়, তাহলে রুলসটা সেমই হবে। সো দিস ইজ কল্ড দ্য কনটেক্সট ফ্রি গ্রামার। এবং if the same phrase occurs in two locations, it must have the same probability each time, প্রবাবিলিটির কোনো চেঞ্জ হবে না। তাইলে আসো, যদি এরকম একটা রুলস থাকে, গ্রামার রুল, তো অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস একটা যদি অ্যাডজেক্টিভ আসে ফর এক্সাম্পল, তার প্রবাবিলিটি হচ্ছে 80%। এখন অথবা অ্যাডজেক্টিভস মানে হচ্ছে একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডজেক্টিভস মানে হচ্ছে
অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ আসতে পারে। তো অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ আসার সম্ভাবনা 20%। দ্যাট মিনস that the syntactic category adjectives can be either a single adjective with a probability 80% or an adjective followed by a string that constitutes an adjective with probability 20%. এই হচ্ছে probabilistic context free grammar rules। তো আমরা কিছু গ্রামার এখানে দেখে নিই। দিস ইজ এ গ্রামার যেটাকে আমরা অ্যাপসাইলন নোট দিয়ে আসলে ইন্ডিকেট করলাম। এখন ওই গ্রামারের প্রত্যেকটা ওয়ার্ড অথবা কম্বিনেশন অফ ওয়ার্ডের এগেনস্টে কিছু প্রবাবিলিটি সেট করা আছে টু বিল্ড আপ এ কর্পাস। আচ্ছা, তাইলে দেখো এই গ্রামার রুলস কি বলতেছে, একটা সেন্টেন্স ইজ দ্য কম্বিনেশন অফ নাউন ফ্রেজ এন্ড ভার্ব ফ্রেজ, অথবা একটা সেন্টেন্স হতে পারে সেন্টেন্স কনজাংশন উইথ সেন্টেন্স। ঠিক আছে, মানে এখানে সেন্টেন্সের মাঝখানে দুটা সেন্টেন্সের মাঝখানে কনজাংশন যদি ইউজ হয় তাহলে এটা ওটা টোটাল একটা সেন্টেন্স ফর্ম করবে। তাইলে আসো যে এই নাউন ফ্রেজ তাহলে কি ইন্ডিকেট করতেছে। নাউন ফ্রেজ হতে পারে প্রোনাউন, নেম, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, ভিজিট, ডিজিট, এনপি, এনপিপি, এনপি, রিলেটিভ ক্লজ, এনপি কনজাংশন এনপি, এরকম হতে পারে। ভার্ব ফ্রেজ কি হতে পারে, ভার্ব ফ্রেজ হতে পারে ভার্ব, ভিপি এনপি, ভিপি অ্যাডজেক্টিভ, ভিপি পিপি, ভিপি অ্যাডভার্ব। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখছিলাম, অ্যাডজেক্টিভস গুলা কি হতে পারে। অ্যাডজেক্টিভ হতে পারে একটা অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভস। পিপি প্রিপোজিশনাল নাউন ফ্রেজ। আর রিলেটিভ ক্লজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন ভিপি বা ভার্ব ফ্রেজ। আচ্ছা, এগুলোর উপরে এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো নাউন ফ্রেজ আই ফিল এ ব্রিজ, তাই না? তাইলে আইটা হচ্ছে নাউন ফ্রেজ, পরেরটা কিন্তু হচ্ছে ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ প্লাস ভার্ব ফ্রেজ। তো সেন্টেন্স কনজাংশন সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখো, আই ফিল এ ব্রিজ। দেখো আগেও কিন্তু আগের সেন্টেন্সে কিন্তু শুধু আই ফিল এ ব্রিজ যদি হয় এটা প্রবাবিলিটি 90%। আই ফিল এ ব্রিজ অ্যান্ড ইট স্টিংস। ঠিক আছে, তো এটার প্রবাবিলিটি হচ্ছে 10%। আবার দেখো শুধু প্রোনাউন হিসাবে আই আসার প্রবাবিলিটি হচ্ছে 25%। আলী নেম হিসাবে আসার প্রবাবিলিটি হচ্ছে 10%, পিস 10%, দা ওয়াম্পার্স, ওয়াম্পার্স মানে আর্টিকেলের পরে নাউন আসার সম্ভাবনা হচ্ছে 0.25%। দিস ইজ এ গ্রামার রুল। এই গ্রামার রুলটা একটা সেট অফ ল্যাঙ্গুয়েজের জন্য, একটা ল্যাঙ্গুয়েজের জন্য আসলে ল্যাঙ্গুয়েজের একটা সেট অফ সেন্টেন্সের জন্য এই জিনিসগুলা ট্রু। ঠিক আছে, অথবা একটা প্যারাগ্রাফের জন্য, অথবা একটা স্টোরির জন্য এই গ্রামারটা ডিফাইন করে দেওয়া হলো। তাইলে এই গ্রামারের লেক্সিকন কি হতে পারে। তো এখানে লেক্সিকনও ডিফাইন করে দেওয়া হয়েছে যে নাউন হচ্ছে এই ওয়ার্ড গুলো হচ্ছে নাউন এবং এদের প্রবাবিলিটি হচ্ছে এটা। ভার্ব, ভার্ব হচ্ছে যা যা আছে এখানে সবগুলা দেওয়া আছে এবং এদের প্রবাবিলিটি দেওয়া আছে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, নেম, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ডিজিট, এদের প্রত্যেকেরই কিন্তু প্রবাবিলিটি এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন এই গ্রামারটা আমার কি কাজে লাগবে? ফর এক্সাম্পল আমার পার্টস অফ স্পিচ ট্যাগিং শেষ, তাই না? এখন আমার ওই একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ একটা সেন্টেন্স আসলো, এখন এটার মিনিংটা কি আমাকে পার্স করে দেখতে হবে। তো parsing is the process of analyzing a string of words to uncover its phrase structure according to the rules of grammar. এর মানে একটা স্ট্রিং তোমাকে অ্যানালাইজ করতে হবে, হ্যাঁ, তার ফ্রেজ স্ট্রাকচার গুলাকে ভেঙে ভেঙে এটার মিনিংটা বের করে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল দেখো দুইটা সেন্টেন্স একই রকম। Have the students in section 2 of computer science 101 take the exam? এটা একটা সেন্টেন্স। Have the students in section 2 of computer science
101 এই পর্যন্ত কিন্তু আগের সেন্টেন্স কিন্তু সেম। টেকেন দা এক্সাম এর মানে প্রথমটা ছিল কমান ওয়ার্ড, সরি কমান সেন্টেন্স, পরেরটা হচ্ছে কোয়েশ্চেন, তাই না? তো দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এখন পার্থক্যটা কোন জায়গায় বোঝা গেল? 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার ওয়ার্ডে যখন সে পার্স করতে থাকলো, একটা একটা করে ওয়ার্ড পার্স করতে থাকলো, 10 নাম্বার ওয়ার্ডে আইসা দেখলো আচ্ছা এটা তো ছিল কোশ্চেন আর আগেরটা ছিল কমান। এখন সে এই 10 নাম্বার ওয়ার্ডে আইসা কমান্ড ওয়ার্ডে, সরি কমান্ড সেন্টেন্সে সে ধরে নিল এটা কোশ্চেন, কিন্তু দেখা গেল যেটা কোশ্চেন না। তাহলে সে টোটাল এখান থেকে টোটালটাই আসলে আন্ডু করে দিতে হবে তাকে। আন্ডু করে দিয়ে আবারও শুরুর দিকে হ্যাভ দ্য স্টুডেন্টস ইন দ্য সেকশন আবার শুরু থেকে তাকে শুরু করে দিয়ে আসে। এখন তাকে ধরতে হবে এই জিনিসটা আসলে কোশ্চেন কিনা। তো এই যে একটা কি বলবো নন টেকনিক্যাল কাজটা, মানে এই কাজটা তাকে আবার রিপিট করে করতে হচ্ছে। সো এই জিনিসটা আসলে খুবই ইনএফেক্টিভ ফর পার্জিং। ফর দ্যাট পারপাস ডাইনামিক প্রোগ্রামিং আসলে এখানে ইউটিলাইজ করা হয়। তো ডাইনামিক প্রোগ্রামিং কি বলে? এভরি টাইম উই অ্যানালাইজ এ সাবস্ট্রিং, যখন একটা সাবস্ট্রিংকে অ্যানালাইজ করে ফেলা হলো, স্টোর দ্য রেজাল্টটাকে স্টোর করা হবে। সো উই ওন্ট হ্যাভ টু রিঅ্যানালাইজ ইট লেটার, তাই না? যাতে এটা পরে আবার রিঅ্যানালাইজ করা লাগে না। ফর এক্সাম্পল, যদি একবার ডিসকভার করে ফেলা হয় যে স্টুডেন্টস অফ দ্য সেকশন 2 অফ কম্পিউটার সায়েন্স 101 ইজ এ নাউন ফ্রেজ, এটাকে যদি হিসাবে সেভ করে ফেলা হয়, we can record that result in a data structure known as a chart. So an algorithm that does this is called a chart parser. So চার্ট পার্জার যদি ইউটিলাইজ করা যায় তাহলে পার্জিংটা একটু ইফিশিয়েন্ট হয়। তো চার্ট পার্জারটা আসলে কিভাবে কাজ করে? তো এটা মেনলি আসলে স্টার অ্যালগোরিদম দিয়ে আসলে কাজ করানো হয়। তো স্টার অ্যালগোরিদমের আইডিয়া তো আমরা জানি, তাই না? মনে আছে কিনা তোমরা? স্টার অ্যালগোরিদম কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা কিন্তু ইউজও করছো। পার্জিং দ্য স্ট্রিং দ্য ওয়াম্পাস ইজ ডেড, তাই না? ইউজিং গ্রামার এপসাইলন নট। ওই আগে আমি এপসাইলন গ্রামারটা আগে দেখাইছিলাম তোমাদের। এপসাইলন গ্রামার হচ্ছে এটা। এই গ্রামার ইউটিলাইজ করে পার্স করতে হবে কাকে? এই সেন্টেন্স দিয়ে দিয়ে ওয়াম্পাস ইজ ডেড, ঠিক আছে? তাই ক্ষেত্রে আমরা কোন অ্যালগোরিদম ইউজ করতেছি? স্টার অ্যালগোরিদম। স্টার অ্যালগোরিদম কি ব্রেথ ফার্স্ট না ডেপথ ফার্স্ট বলো? এই তোমরা আনসার দাও, এটা স্টার অ্যালগোরিদম ব্রেথ ফার্স্ট না ডেপথ ফার্স্ট? নাকি তোমরা জয়েন করে চলে গেছো? হ্যালো, এই আসো নাকি তোমরা? বলো, কেউ একজন বলো। জি ম্যাডাম। হ্যাঁ বলো, স্টার অ্যালগোরিদম কি ব্রেথ ফার্স্ট না ডেপথ ফার্স্ট? ডেপথ। হ্যাঁ, এটার কমপ্লেক্সিটি কি? ওই দিন কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা আজকে যারা যারা বলতে পারতেছো না স্টার অ্যালগোরিদম দিয়ে কি যেন একটা তোমরা একটা গেম ইমপ্লিমেন্ট করছিলা তোমাদের ল্যাবে, ওইটাতে সবাইকে জিরো দিয়ে দিবে, সবাইকে জিরো দিয়ে দিবেন। আচ্ছা দেখো, স্টার অ্যালগোরিদম দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স এই এস এসটাকে যদি বলি দা ওয়াম্পাস ইজ ডেড, তাই না? তাহলে এসটাকে গ্রামার রুল কি ইন্ডিকেট করে? এস ইমপ্লাইজ এনপিভিপি। আচ্ছা, এস কে আমরা দুই ভাগে ভাগ করলাম, এনপিভিপি। তাইলে আসো এনপিভিপি, এনপি থেকে গেল ভিপির আবার কিন্তু একটা গ্রামার রুল বলে ভিপি ইমপ্লাইজ ভিপি অ্যাডজেক্টিভ, ভিপির পরে অ্যাডজেক্টিভ আসতে পারে। তাহলে ভিপি অ্যাডজেক্টিভ বাম পাশে বসলো, কিন্তু বাম পাশেটা কিন্তু সিকোয়েন্স অফ পার্জিং, তাই না? এস থেকে টপ ডাউন পার্জিং। তো এনপিভিপি তখন ভিপি গ্রামার রুল কি বলে? যে ভিপিটাকে ভিপি অ্যাডজেক্টিভ লেখা যায়।
আবার দেখো এনপি বাম পাশে ঠিকই থাকলো, ভিপি কে আবার একটা রুলস আছে, ভিপি ভার্ব ডাইরেক্টিভ, ঠিক আছে। এখন আসো আহ, যে এনপি ভার্ব ভিপি এর এগেনস্টে আমরা জানি অ্যাডজেক্টিভটা ডেড, এখানে অ্যাডজেক্টিভটা কি ডেড, এবং ভার্বটা হচ্ছে ইজ। ডান পাশে দেখো নাউন ফ্রেজ হচ্ছে, নাউন ফ্রেজ কি ইন্ডিকেট করে, আর্টিকেল নাউন, আর্টিকেল থাকবে এবং নাউন থাকবে অ্যাকর্ডিং টু দ্যাট সেন্টেন্স, পয়েন্ট অফ ভিউ অফ দ্যাট সেন্টেন্স, দি ওয়াম্পাস ইজ ডেড। তাইলে দেখো আর্টিকেল নাউন মানে ডান পাশ থেকে আসলে এখানে বসানো হচ্ছে যে নাউন হচ্ছে ওয়াম্পাস, আর্টিকেল হচ্ছে দি, দি ওয়াম্পাস ইজ ডেড। অ্যাকর্ডিং ডান পাশে কিন্তু রুলস গুলা লিখে দেওয়া আছে। তাহলে এইভাবে তো তোমরাও পার্জিং করতে পারবে যে কোনো সেন্টেন্সকে অ্যাকর্ডিং টু দ্যাট গ্রামার। আচ্ছা, এই গ্রামারটা তোমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, এখন আসো পার্জিং এর জন্য কি কি অ্যালগরিদম ইউটিলাইজ করা হয়। পার্জিং এর জন্য the probabilistic version of bottom up chart parsing algorithm একটা আছে, এটাকে বলা হয় সিওয়াইকে অ্যালগরিদম। তো সিওয়াইকে অ্যালগরিদম, সি কিন্তু যে অ্যালগরিদম, এরা তিনজন আসলে সায়েন্টিস্ট মিলে এই অ্যালগরিদমটা বানাইছে। তো তিনজন সায়েন্টিস্টের নামের প্রথম ক্যারেক্টার দিয়ে অ্যালগরিদমটার নামকরণ করা হয়েছে। এই বটম আপ চার্ট পার্জার ইউটিলাইজ করে আসলে এফিশিয়েন্টলি পার্জিং করা যায়, কিন্তু তার স্পেস কমপ্লেক্সিটি ইজ অর্ডার অফ n স্কোয়ার m and time complexity is n cube n, where n is the number of words in the sentence and m is the number of non-terminal symbols in the grammar. এস্টার অ্যালগরিদমে তাহলে আরেকটা অ্যালগরিদম আছে, তার অল্টারনেটিভ আরেকটা অ্যালগরিদম আছে টু রিডিউস দ্য কমপ্লেক্সিটি, টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি। তো we don't have to search the entire state space, তাই না? এস্টার অ্যালগরিদম দিয়ে এন্টায়ার স্টেট স্পেস সার্চ করার দরকার পড়ে না। যদি এন্টায়ার স্টেট স্পেসকে সার্চ করতে হয় তাহলে এটা ব্রেথ ফার্স্ট হয়ে যাবে, and we are guaranteed that the first parse found will be most probably, ঠিক আছে, মানে প্রথমটাই আসলে মোস্ট প্রবাবলি, অন্তত এস্টার অ্যালগরিদম পার্জিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে, অন্য কোনো ক্ষেত্রে এত বেশি কাজ করে না, কারণ ওখানে গ্যারান্টি দেওয়া যায় না যে এই পাথটা বেস্ট পাথ হবে। তো এক্ষেত্রে কমপ্লেক্সিটি কি, অর্ডার অফ n and parse for the sentence every one pass এটা হচ্ছে দিলাম আসলে পার্স ট্রিটা। তাহলে পার্স ট্রিটা যদি আমরা চিন্তা করি এখানে এভরি ওয়ান পাস স্মেল, তাহলে সেন্টেন্সটাকে যদি পার্স করা হয়, সেন্টেন্সে দুইটা পার্ট এনপি ভিপি, তাই না? তো এনপি হতে পারে আর্টিকেল এন্ড নাউন, আর্টিকেল হচ্ছে এভরি, নাউন হচ্ছে ওয়ান পাস, ভার্ব ফ্রেজ হচ্ছে স্মেলস। ভার্ব ফ্রেজটাকে আসলে পার্স করে ভার্ব পাওয়া যায় এবং ভার্বের এগেইনস্টে আসলে স্মেল বসানো যায়। তো এদের প্রবাবিলিটি কিন্তু এখানে দেওয়া আছে। তাইলে এক্ষেত্রে probability of overall sentence after parsing is like this. দেখো probability of the whole tree 0.9 into 0.25 into 0.05 into 0.15, হ্যাঁ, into 0.40 into 0.10, মানে টোটাল প্রবাবিলিটি হচ্ছে এটা। দিস ইজ দ্য টোটাল প্রবাবিলিটি। তো এই সেন্টেন্সটাকে পার্জিং করার পরে মেশিনে কি হিসাবে এটা রিপ্রেজেন্ট করা হয়, লিনিয়ার ফর্মে। দিস ইজ দ্য ট্রি স্ট্রাকচার ফর্ম। তো যদি এটা লিনিয়ার ফর্মে রিপ্রেজেন্ট করা হয় তাহলে লিনিয়ার ফর্ম ইজ এস এনপি, এনপি হচ্ছে আর্টিকেল এভরি, তারপর হচ্ছে নাউন ওয়াম্পাস, তাই না, আর্টিকেল এভরি নাউন ওয়াম্পাস, ভার্ব ফ্রেজ ভার্ব স্মেলস। জাস্ট দিস ইজ দ্য লিনিয়ার ফর্ম, এভরি ওয়াম্পাস স্মেলস after parsing, ঠিক আছে, this is the parsing of পার্জিং এর জন্য আসলে বিম সার্চ অ্যালগরিদমও অনেক বেশি ইফেক্টিভ। তো বিম সার্চটা কি জিনিস, এই তোমরা বিম সার্চ দিয়েও কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু অনেক কাজ করছো।
তাই না? বিম সার্চটা কি জিনিস বলো, মনে আছে কিনা? বিম সার্চের ক্ষেত্রে এই অনেকগুলা তো একটা ট্রির অনেকগুলা পাত থাকে, সে ওই অনেকগুলা পাত থেকে মোস্ট প্রবাবল অল্টারনেটিভ পাথকে সে সার্চ করে উইথ হাইয়েস্ট প্রবাবিলিটি। হ্যাঁ, তো এবং পার্জার ক্যান অপারেট অন অর্ডার অফ n টাইম এন্ড স্টিল ফাইন্ডস বেস্ট পার্স মোস্ট অফ দ্য টাইম। তাই না? বিম সার্চে সে একটা না একটা রেজাল্ট দেয় এবং মোস্ট প্রবাবল গুলোর মধ্যে অনেকগুলাই আসলে সে বের করে নিয়ে আসে। তো বিম সার্চ পার্জার উইথ b equals to 1 is called deterministic parser. শিফট রিডিউস পার্জিং হচ্ছে ডিটারমিনিস্টিক পার্জার, আর একটা হচ্ছে শিফট রিডিউস পার্জার। তো শিফট রিডিউস পার্জিং এর ক্ষেত্রে কি করা হয়, we go through the sentence word by word and choosing at each point whether to shift the word onto stack of constituents. তাই না? শিফট রিডিউস মানে তো বোঝা যাচ্ছে যে পার্জারকে রিডিউস করে ফেলে। এর মানে এভরি স্টেপে কি করা হয়, চুজ করা হয় যে ওয়ার্ডকে স্টেকে নিতে হবে নাকি ওয়ার্ডটাকে স্টেক থেকে ফেলে দিতে হবে অ্যাকর্ডিং টু গ্রামার রুল। তাহলে আমরা এই পর্যন্ত, পার্জিং এর আসলে আরো অনেক কিছু আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের আসলে পড়াবো। আর এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে তোমাদের আর আসলে কোনো চ্যাপ্টার বাকি থাকবে না, মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে। আর এই 2টা লেকচারে আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। চ্যাপ্টার শেষ হলে তোমাদের সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, তো তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা বের হয়ে যাও। আজকের জন্য এখানে স্টপ, নেক্সট দিন আমরা আসলে ক্লাস নিবো ইনশাআল্লাহ। কথা হবে তোমাদের সাথে।